সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আলম চলে এসেছি আপনাদের মাঝে আবার নতুন একটি পর্ব নিয়ে। আমাদের টেকটকের এবারের পর্বের নাম আর্থকোয়েক ইন বাংলাদেশ, প্রিকশনস অ্যান্ড সার্ভাইভাল ট্রিক্স। আমাদের এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি একজন অধ্যাপককে, যিনি ভূমিকম্প নিয়ে কাজ করেছেন, পড়াশোনা করেছেন, দেশ এবং বিদেশে ছাত্রদেরকে পড়িয়েছেন এবং নিজে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন। তার নাম ডক্টর রামকৃষ্ণ মজুমদার। ডক্টর রামকৃষ্ণ মজুমদার বাংলাদেশের শাহজালাল ইউনিভার্সিটি থেকে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাচেলর পাশ করেন। এরপরে তিনি এরাসমাস মাউন্ট স্কলারশিপে ইউরোপে গমন করেন। ইউরোপের ইতালির আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং এর উপর মাস্টার্স সম্পন্ন করেন। এর পরবর্তীতে তিনি জয়েন করেন চুয়েটের আর্থকুয়েক রিসার্চ ইনস্টিটিউটে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। সেখান থেকে তিনি সুইজারল্যান্ডে পোস্টডক ডিপ্লোমা, তারপর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন আমেরিকা থেকে, এবং আমেরিকার কানাস ইউনিভার্সিটি থেকে তিনি একটি পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন। বর্তমানে তিনি আমেরিকার জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন কনস্ট্রাকশন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ডক্টর রামকৃষ্ণ মজুমদার স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি স্যার, ভালো থ্যাংক ইউ। আছি। আমাদের আপনার সাথে ইতিমধ্যে আমি বলেছি যে আমরা ভূমিকম্প নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। আমরা জানি বাংলাদেশ একটি বদ্বীপ, এবং সেখানে প্রায় তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থল আছে। একটি কে বলা হয় একটা ভারতের শিলং, আহ, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের দিকে একটি, আরেকটি বলা হয় ফল্ট, বার্মা ফল্ট। সো এই অঞ্চলে প্রায় 1798 বা এই টাইমে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। তার পরবর্তীতে গত 100 বছর তেমন বড় ধরনের ভূমিকম্প বা 8 মাত্রার বা 9 মাত্রার কোনো ধরনের ভূমিকম্প হয়নি। কিন্তু হিস্ট্রি বলে এই অঞ্চলে রিসার্চাররা বা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদে দেখা যাচ্ছে 100 বছরের মধ্যে একটি বড় ধরনের ভূমিকম্প এই অঞ্চলে হওয়ার একটি বড় ধরনের সম্ভাবনা আছে। এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম স্যার। ওয়েল, বাংলাদেশে যদি দেখা যায়, আমাদের জিওলজিক্যাল যে ফরমেশন, সেটা হচ্ছে যে বাংলাদেশে আহ, আহ, আমাদের ওভারঅল যে বাংলাদেশ এবং তার আশেপাশের অঞ্চল, পূর্ব দিকে মায়ানমার এবং নর্থে যে আমাদের আহ, নেপাল এবং আসাম, ইন্ডিয়ার যে সেভেন সিস্টার অঞ্চলটা বলে, এই অঞ্চল জুড়ে আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরো এশিয়ান যে প্লেট, সেইটার একটা বাউন্ডারি আছে। এবং এই বাউন্ডারি গুলাতেই দেখা যায় যে হিস্টোরিক্যালি অনেক বেশি আর্থকুয়েক হয়। তো আমাদের এই প্লেট গুলা কন্টিনিউয়াসলি মুভ করে, যদিও এই মুভটা খুব বেশি ফাস্ট না, হয়তো দেখা যায় যে বছরে 2 সেন্টিমিটার মতো। তো এই জায়গাগুলোতে সবসময় এনার্জি সঞ্চিত হয় এবং সাবডাকশন, যেটা বলা হয় যে একটা প্লেট আরেকটা প্লেটের নিচেই চলে যাচ্ছে, যার কারণে আমাদের যে পূর্ব দিকে মায়ানমার, ইন্ডিয়া এবং ওই অঞ্চলগুলোতে একটা বড় সবসময় বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা থাকে, যেটাকে বলে আমরা মহাদেশীয় প্লেট। আর অপরদিকে আমরা বর্তমানে যেটা ঢাকার আশেপাশে কিংবা সিলেট অঞ্চলে যে ভূমিকম্পের কথাটা বলে থাকি, তুমি যেটা বললে 1897, সেই ভূমিকম্পটা অ্যাকচুয়ালি আমাদের আহ, বলা হয়ে থাকে গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক 1897 সালে, যেটা ডাউকি ফল্ট, সিলেটের রাইট। যে বাংলাদেশের বর্ডার অঞ্চলে, সিলেট মেঘালয় যে চেরাপুঞ্জি যে পাহাড়, ওই অঞ্চলটা জুড়ে একটা লম্বা ডাউকি ফল্ট আছে, যেখান থেকে অনেক বড় ধরনের ভূমিকম্প পূর্বে হওয়ার রেকর্ড আছে। এবং সেই রেকর্ড গুলাতে দেখা যায় যে বাংলাদেশে ততটা বেশি ক্ষতি না হলেও আহ, প্রায় 500 জনের মতো হতাহতের ঘটনা ঘটে। এখন ওই সময়গুলাতে মেইনলি ভূমিকম্পে আঘাত আনার পরেও খুব বেশি আহ, 8 মাত্রায় যে ধরনের আমরা দুর্যোগে শুনে থাকি সেটা হয়নি, কারণ আমাদের দেশ স্বাভাবিকভাবেই আগেকার দিনে অত উন্নত ছিল না, ইটের বিল্ডিং ছিল না, যার কারণে ওইভাবে ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এরপরে যেটা দেখছি গত 20 বছরে, যে ধরনের গবেষণা হচ্ছে, যে 2010 সালে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম নামে একটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে একটা 20 কোটি টাকা ব্যয়ে প্রায় আর্থকুয়েক এবং সুনামি প্রিপেয়ারনেস প্রোগ্রাম চালু করে, যেখানে সিলেট, ঢাকা এবং চিটাগাং এর জন্য একটা গবেষণা করা হয়। সেই গবেষণার একটা পার্ট ছিল যে ফল্ট
আইডেন্টিফিকেশন করা। তো সেখানে দেখা গেছে যে বাংলাদেশের মধ্যন্তরে তিনটা প্লেট বাউন্ডারি ফল্ট হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, এবং সেটা থেকে প্রেডিক্ট করা হয় যে বাংলাদেশের অভ্যন্তরে, মানে যেটা মহাদেশীয় প্লেট না, ইন্ট্রা প্লেট বলে, ইন্ট্রা প্লেট ফল্ট, তো সেইখান থেকেও প্রায় 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হতে পারে। আর এছাড়া আরেকটা কথা হচ্ছে যে 2016 সালে, যেটা আমরা শুনে থাকি অনেক, যে ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্ট এবং কলম্বিয়া ইউনিভার্সিটি মিলে একটা যৌথ গবেষণা করেছে, সেখান থেকে দেখা গেছে যে ঢাকার বরাবর লম্বভাবে যে ঢাকার তলদেশ দিয়ে একটা মেগা থ্রাস্ট ডিটেক্ট করা গেছে। এবং এই গবেষণাটা কিন্তু আম, অত্যন্ত ভালো একটা জার্নাল, সেটা বলে নেচার পাবলিকেশন থেকে পাবলিশ করা হয়েছে। এবং ওই গবেষণায় দেখা গেছে যে আমাদের ঢাকার নিচে বা ঢাকার আশেপাশে যে জিওলজিক যে যে ধরনের মুভমেন্ট সেগুলো পাওয়া গেছে। তার মানে আমরা ধারণা করতেই পারি যে ঢাকা এবং তার তলদেশে এবং বাংলাদেশের পূর্ব, উত্তর এবং দক্ষিণ অঞ্চল জুড়ে, যে সিলেট থেকে চিটাগাং পর্যন্ত, এই অঞ্চল জুড়ে যে কোনো সময় 7 থেকে 8 মাত্রার মতো ভূমিকম্প হওয়ার মতো শক্তি সঞ্চিত আছে। তো যে কারণে আমরা সবসময় বলবো যে আর্থকুয়েকের একটা ঝুঁকির মধ্যে আছি। এখন 100 বছরের যে রিটার্ন পিরিয়ড বলা হয়ে থাকে, সেটা কিন্তু আমরা অনেক সময় ভুল মনে করি, যে 100 বছর মানেই হচ্ছে যে প্রতি 100 বছরে একবার হবে। বিষয়টা কিন্তু এরকম না। হয়তো 2000 বছরে 20 বার হবে, কোনো সময় হয়তো 150 বছর পরে হতে পারে, কোনো সময় 50 বছর পরে হইতে পারে, আচ্ছা। অন এন এভারেজ। তো যার কারণে আমাদের গত 128 বছরে এই অঞ্চলে বড় ভূমিকম্প 8 মাত্রার উপরে হয়নি। তো স্বাভাবিকভাবে আমরা একটা ঝুঁকি ঝুঁকি আচ্ছা। আমরা প্রেডিক্ট করতেই পারি। এই যে আমাদের বাংলাদেশের যে কনস্ট্রাকশন, আপনি একটা ভালো কথা বলেছেন যে স্যার 1897 সালে যে ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা প্রায় 8.7 ছিল রিক্টার স্কেলে, সেই ভূমিকম্পে হতাহত মানে স্ট্রাকচারাল সমস্যার কারণে, যেহেতু বাংলাদেশে এত ডেভেলপ ছিল না, সেহেতু এত পরিমাণ স্ট্রাকচারাল ড্যামেজের কারণে এরকম কোনো প্রমাণাদি আমরা পাই না পত্রিকা টত্রিকা খুঁজলে, কিন্তু হতাহত হয়েছিল। কিন্তু এখন যদি সেম মাত্রার বা 8 মাত্রার একটা ভূমিকম্প হয়, তাহলে বাংলাদেশের যে স্ট্রাকচারাল যে সমস্যাগুলোর মধ্যে পড়বে, কোন কোন রিজনগুলো সবচেয়ে ভালনারেবল বলে আপনার কাছে মনে হয়? আসলে আম, বাংলাদেশে মানে যে কোনো আর্থকুয়েক এই বিল্ডিং মানুষকে মারে, আর্থকুয়েক মানুষকে মারে না। সো বিল্ডিং দুর্বল হলেই ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এখন বিল্ডিং এর যে দুর্বলতা সেইটা তো সার্ভে করে বলতে হবে, সেটা সহজে বলা যায় না। তবে কিছু জেনারেলাইজেশন করা সম্ভব। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে বিল্ডিং কোড চালু হয়েছে, সেটা 1993 সালে প্রথম পাবলিশ হয়, বিএনবিসি কোড, বিএনসি। এবং অফিসিয়ালি। তারপরে 2006 সালে একবার আপডেট হয়েছে, এবং তারপরে 2020 সালে। রাইট। 2006 সালে যখন আপডেট হয়েছে, যে আমাদের প্রথমবার 1993 সালে যে ভূমিকম্পের ম্যাপ তৈরি করা হয়, সেখান থেকে কিন্তু যতটুকু ভূমিকম্পের সম্ভাবনা হিসাব করা হয়েছে, সেখান থেকে কিন্তু 2006 এবং 20 সালে অনেক বেশি ধরা হয়েছে। যার কারণে আগেকার যে বিল্ডিং গুলা তৈরি করা হয়েছে, সে চিটাগাং এর উপরে বা ঢাকার উপরে যদি আমি বিল্ডিং তৈরি করে থাকি 0.15 জি, সেটা কিন্তু এখন হয়ে গেছে হয়তো তার চেয়ে প্রায় 1.5 গুণ বেশি। তো ওই সময় এর আগে যে বিল্ডিং গুলা তৈরি হয়েছে বিল্ডিং কোড ফলো করে, তাদের মধ্যে যে 1993 এবং 2006 সালের মধ্যে, স্বাভাবিকভাবেই তারা নতুন যে হিসাব আর্থকুয়েকের, সেই হিসাবের মাধ্যমে তৈরি করা হয়। রাইট। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের বিল্ডিং কোড থাকলেও বাস্তবে তার কতটুকু মানা। কতটুকু মেনে পালন করা হচ্ছে। আর কিছু বিল্ডিং তো অবশ্যই রয়েছে যেগুলা 1993 সাল বা তার আগে, যে বিল্ডিং কোডের আগে তৈরি হয়েছে, যখন বিল্ডিং কোড ছিলই না। তো আমাদের যদি এখন আমরা ব্যাক ক্যালকুলেশন করি যে যে বিল্ডিংটা আমাদের 40 বছরের পুরানো, বা 30 বছরের পুরানো, বা 25 বছরের পুরানো, তাহলে আমরা বলতেই পারি যে সেই বিল্ডিং গুলাই ভূমিকম্প যে উপাদানগুলা দরকার হয় ভূমিকম্প প্রতিরোধের, সেই উপাদানগুলা নাই। আর নতুন করে যেগুলো আছে সেগুলাতেও কতটুকু আমাদের
বিল্ডিং কোড ফলো করে তৈরি হয়েছে, কতটুকু কনস্ট্রাকশন করা মেনটেন করা হয়েছে সেইটা। কারণ অনেক সময় সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন করে, কিন্তু সেই ডিজাইনটা কন্ট্রাক্টর বা যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার আছে তারা কি সেটা মানছে কিনা, সেটাও একটা ব্যাপার। এরপরে হচ্ছে যে কোড গুলো, বিল্ডিং কোড তৈরি করা হচ্ছে এবং সেটার ভিত্তিতে যে ডিজাইন, সেটা আসলে ইমপ্লিমেন্টেশনটা সঠিকভাবে আমার তদারকি করা হয় কিনা রাজু বা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে। তো সেই জিনিসগুলার যেখানে দুর্বলতা আছে, স্বাভাবিকভাবেই ভূমিকম্পের ঝুঁকি সেই বিল্ডিং গুলাতে আছে। আর আরেকটা কথা, আমরা যখন বিল্ডিং চিন্তা করি, ইন জেনারেল যদি ভূমিকম্পের কথা বলা হয়, ইটের বিল্ডিং কিন্তু ভূমিকম্পের জন্য ভালো না। ওকে। ভূমিকম্পের ঝুঁকি বেশি ইটের বিল্ডিং এ। অন্যদিকে কংক্রিটের বিল্ডিং এর, কংক্রিট যেটা বলতে আমরা রেইনফোর্সড কংক্রিট বলি, বিম কলাম বিল্ডিং বলি, যেগুলা আরসিসি। ইঞ্জিনিয়ারিং ডিজাইন, আরসিসি, সেইগুলাতে কিন্তু আমাদের অনেক ঝুঁকি কম। কিন্তু এর মাঝেও বাংলাদেশে একটা আহ, এক ধরনের বিল্ডিং খুব জনপ্রিয়তা পেয়েছে গত 20 বছরে আমি বলবো, যেটা বাইরের দেশে আমি অন্তত আমেরিকায় বা অন্যান্য জায়গায় তেমন সচরাচর দেখি না। সেটা হচ্ছে যে ফ্ল্যাট স্ল্যাব বিল্ডিং, যে বিল্ডিং এ বিম নাই, শুধুমাত্র কনসিল বিম। স্ল্যাবটা থিকনেস বেড়ে কনসিল বিম করে যেটাকে সৌন্দর্য বর্ধনের জন্য করা হয়। ওই বিল্ডিং গুলা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, কারণ ওই বিল্ডিং গুলা ভূমিকম্পের ক্ষেত্রে একটা ব্রিটল কলাপস মেকানিজম, যেটা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় হওয়ার সম্ভাবনা আছে। তো সব মিলায় আমার যা অভিজ্ঞতা বলে, আমি সিলেট এবং ঢাকা এবং চিটাগাং এর যে সিডিএমপির যে রিপোর্ট, যেটা হয়তো প্রায় 15 বছর আগে, সেই রাইট। রিপোর্টের ভিত্তিতে যেটা জানা যায় যে বাংলাদেশে সব জায়গায় ভূমিকম্পের দুর্বলতা আছে। ঢাকা শহরের পুরান অংশ, যেখানে অনেক আগের ইটের যে চুন সুরকির বিল্ডিং, সেগুলাতে ঝুঁকি আছে। তো স্বাভাবিকভাবেই সব জায়গায় বিল্ডিং ঝুঁকি বেশি, এই কারণে আমাদের সার্বিক ঝুঁকিটাও বেশি বলা যায়। কারেক্ট। আপনি তো ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন অনেক দিন এবং এখনো করছেন। তা আপৎকালীন ক্ষেত্রে যদি আল্লাহ না করুক, সৃষ্টিকর্তা আমাদের জীবনে এরকম দুর্যোগ আমাদের জীবদ্দশায় না আসুক, যদি কোনো ধরনের এরকম আর্থকোয়েকের হয় হঠাৎ করে, সেক্ষেত্রে যারা বিল্ডিংয়ে অবস্থান করেন বা যারা এই দুর্যোগের মধ্য দিয়ে যান, তাদের ইনিশিয়াল রেসপন্সটা কি হওয়া উচিত বলে মনে করেন, বা কোন ধরনের প্রিকশনস নেওয়া উচিত? প্রথমত, যে ভূমিকম্প এমন একটা জিনিস যেটাকে অ্যাভয়েড করার সুযোগ নেই। হয়তো আমার নিজের জীবন দশায় পাবো না, কিন্তু আমার ছেলে মেয়ে পেতে পারে, তাই না? তো কারেক্ট। আমাদের চিন্তা করতে হবে লং টার্ম, যে আমরা আসলে শুধুমাত্র আমার কথা ভাববো না, আমার বাচ্চার কথা ভাববো, পরবর্তী জেনারেশনের কথা ভাববো, তাই না? তো সেক্ষেত্রে আমাদের আহ, অনেক কিছু করার আছে। আমরা যদি অনেক দীর্ঘমেয়াদী ভাবি, আর যদি স্বল্প মাত্রায় ভাবি, তাহলে খুব বেশি কিছু করার নেই। তো দীর্ঘমেয়াদী ভাবার জন্য যেটা আমাদের প্রয়োজন, আমি মনে করি যে আমাদের জিওলজিক যে ডেটা গুলা দরকার, ডেটা সেন্টার, যে সেইজমিক স্টেশন গুলা দরকার, সেই ডেটা গুলা যদি আমি আজকে থেকে কালেক্ট করি, তাহলে 30 বছর পরে আমার 30 বছরের ডেটা থাকবে, যেটা আমার 30 বছর পরে বিল্ডিং ভালোভাবে ডিজাইন করার জন্য যথাযথ উপাত্ত বাংলাদেশেই থাকবে। কিন্তু আমরা যদি কোনো প্ল্যান না করে শুধু হাহাকার করি, কিন্তু যদি কোনো কাজ না করি, এবং আমাদের যে সেইজমিক স্টেশন গুলার জন্য আমরা যদি শুধুমাত্র ইউএসজিএস এবং যে আরো যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলোর উপর নির্ভর করি, তাহলে আমাদের সবসময় ডেটার উপর নির্ভর করতে হবে যে ইন্ডিয়ায় কোন সিসমিক স্টেশন আছে, আমাদের অন্য দেশে কোন সিসমিক স্টেশন আছে, সেইগুলোর উপরে। তো আমাদের নিজেদের নির্ভরশীল হইতে হবে, আমাদের ডেটা, জিওলজিক্যাল ডেটা কালেক্ট করতে স্টেশন হবে। নেই স্যার আমাদের বাংলাদেশে? কি এরকম সিসমিক স্টেশন আছে যেগুলো ডেটা কালেক্ট করে? তো আমাদের ডেটা কালেক্ট করার মতো সিসমিক স্টেশন হয়তো কয়েকটা থাকতে পারে, কিন্তু কয়েকটা এনাফ না। কারণ আমি যদি এভাবে বলি যে ঢাকা শহরে কিন্তু সব মাটি এক না, কারণ রাইট। ভূমিকম্পের আচরণ কিন্তু অনেক কমপ্লেক্স, আমরা যতটা সহজে ভাবি তত না। কারণ অনেক সময় যে ডোবানালা ফিল করে, যে ডোবানালা গুলাকে আমাদের বালি মাটি দিয়ে পূরণ করে যে আহ, আবাসিক এরিয়া গুলা হয়েছে, ওই জায়গার মাটি কিন্তু শক্ত মাটির উপরে না। ওগুলা কিন্তু শক্ত মাটির উপরে না হওয়াতে কি হবে, যে আমরা আমরা যদি একটা প্লেটের উপরে কিছু বালু মাটি রেখে একটা ঝাঁকি দিই, দেখা যাবে বালু মাটি বেশি কাঁপবে, তাই না? তো রাইট। ভূমিকম্পের ক্ষেত্রেও সেরকম আচরণ করবে। সেক্ষেত্রে
আমাদের ঢাকা শহরের যে নতুন আবাসিক এরিয়া, সেইটার আচরণ মাটির তলায় আর এক আচরণ কিন্তু এক হবে না, যেটা আমাদের পুরান ঢাকা। তো Correct. সেই কারণে আমরা যেভাবে যেভাবে ধরে নিই যে সেismic স্টেশন মাত্র ঢাকা শহরে 3-4টা থাকলে আমরা হয়তো কোথায় কত মাত্রার ভূমিকম্প হয়েছে জানতে পারবো, কিন্তু একটা লোকাল বিল্ডিং এর জন্য কি ধরনের আচরণ করবে সেটা ভবিষ্যতে ওই আচরণটা হিসাব করে যে বিল্ডিং ডিজাইন করব, সেইটার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত সেismic স্টেশন নাই। আর আর সচেতনতার কথা আমি আসতেছি, একটু এক্সপ্লেন করি। সচেতনতার ক্ষেত্রে যেটা দরকার আমাদের, প্রথম প্রাথমিকভাবে আতঙ্কিত হয়ে লাভ নেই। আমাদের দরকার হচ্ছে যে যে পরিমাণ ইকুইপমেন্ট গুলা, মানে যে দুর্যোগকালীন, ভূমিকম্পে দুর্যোগকালীন ইকুইপমেন্ট বলতে বলবো যে আমি কিছু খাবার, শুকনা খাবার রাখা, জল রাখা বাড়ির কোনো একটা কোনায়। আর আমাদের যদি টেবিল চেয়ার বা খাটের তলায় যাওয়ার মতো সুযোগ থাকে, আমি যখন বাড়ি ঘরের মধ্যে থাকবো, তখন যাতে ওই জায়গাগুলো একটু পরিষ্কার করে রাখা, যাতে আমি খুব সহজেই ওইখানে যেতে পারি। আর Right. আমাদের বাড়ি ঘরের যে, আমরা যদি বাড়ি ঘরের দিকে তাকাই, আমরা জানি যে বিল্ডিং এর কোন অংশে আমাদের খাট এবং যে টেবিল চেয়ার গুলা রাখা আছে। তো Correct. ভূমিকম্পের সময় আমরা যদি ইন্টেরিয়র কলামের দিকে যেতে পারি, একদম মানে যে বাড়ির কর্নারে না, মানে জানালার দিকের কর্নারে না, যে আমরা যদি ইন্টেরিয়র বিম কলামের পাশে যে অবস্থান করতে পারি, সেটা হচ্ছে বেস্ট উপায়। তো আমাদের সচেতনতা দরকার, কিছু প্র্যাকটিস করা দরকার যে ভূমিকম্প হলে মানুষ কিভাবে কাজ করবে, সেটার উপর বেসিস করে আমাদের প্রস্তুতি নিতে হবে। ওকে, আর একটা ব্যাপার আমি জানতে চাচ্ছিলাম। যেমন কিছু কিছু পত্রিকার রিপোর্ট মোতাবেক আমরা জানতে পারি, প্রাচীন গ্রিসের দিকে 373 খ্রিস্টপূর্বের দিকে সম্ভবত তখন ভূমিকম্প হলে প্রাণীরা ছোটাছুটি করতে, এরকম হিস্ট্রি আছে। ইভেন কিছুদিন আগে নেটফ্লিক্সে একটা সিরিজ সম্ভবত লা পালমা, ওখানেও দেখায় যে ভূমিকম্প হবে তার আগে কচ্ছপটা চলে যায়। চীনেরও একটা গবেষক দল বলেছে যে প্রাণীদের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায় ভূমিকম্পের পূর্বে। এটার কোনো সাইন্টিফিক কোনো রিজন আছে? এটা এটা সম্পূর্ণ সায়েন্টিফিক এবং সত্য, কারণ আমরা যখন ছোটবেলায় পড়ছি যে শব্দ তরঙ্গ পড়ছি না, যে একটা আছে যে শব্দ তরঙ্গ, আর একটা শব্দের যে ফ্রিকোয়েন্সি সেটার নিচে, যে আমরা যদি দেখি মানুষের মানুষের যে শব্দ পাওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত, তাই না? Right. কিন্তু প্রাণীর ক্ষেত্রে সেটা আলাদা। আর ভূমিকম্পে যখন কোথাও উৎপন্ন হয়, ভূমিকম্পেও কিন্তু বিভিন্ন ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। কোন Right. তরঙ্গে বলে বলে হচ্ছে যে লো ফ্রিকোয়েন্সি কিন্তু হাই ওয়েভলেন্থ। আবার কোন ভূমিকম্পে দেখা যায় যে যে হাই ফ্রিকোয়েন্সি লো ওয়েভলেন্থ। তো আমাদের এটাও কিন্তু ভূমিকম্পের দুর্যোগের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কাজ করে, যে ভূমিকম্পের তরঙ্গ কিভাবে আসছে। যদি যদি ফ্রিকোয়েন্সিটা অনেক লো হয়, তাহলে আমাদের বড় বিল্ডিং এর ক্ষতি হবে। আর ফ্রিকোয়েন্সি যদি হাই হয়, তাহলে ছোট বিল্ডিং এর ক্ষতি হবে। তো আমরা কিন্তু ভূমিকম্পের আচরণও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো যেটা হয়ে থাকে, যে ভূমিকম্পের তরঙ্গ, ধরে নিলাম যে আমি ঢাকায় আছি, আর্থকুয়েক হয়েছে মায়ানমারে, তো ভূমিকম্পের তরঙ্গ যখন প্রবাহিত হতে থাকে, সেটাও তো একটা ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। Correct. সেই ফ্রিকোয়েন্সিটা যদি 20 হার্জের নিচে হয়, বা 20 হার্জ, মানে 20,000 হার্জের উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা শুনতে না পারলেও যে আমাদের প্রাণী আছে যাদের শব্দ তরঙ্গ বা শব্দ যে তাদের ফ্রিকোয়েন্সি ব্যান্ড আমাদের, ক্ষেত্রে অনেক তাদের বেশি। ক্ষেত্রে তারা আগে টের পায়, এই কারণে তারা আগে করে। কিন্তু এর অর্থ এই নাই যে তারা ভূমিকম্প হওয়ার আগে জানতে পারে। ভূমিকম্প হওয়ার পরে তারা এটা ফিল করতে পারে, কারণ তাদের কানের যে সেন্সর, সেইটা আমাদের কানের সেন্সর এক না। আচ্ছা, তার মানে আমরা যখন অনুভব করি ভূমিকম্পটা তো তার কিছুক্ষণ আগে হয়তো সম্পন্ন হয় বা সৃষ্টি হয়, কম্পনটা সৃষ্টি হয়, কিন্তু আমরা হয়তো একটু পরে শুনি। আর প্রাণীটা হয়তো তার মানে এই যে ওয়েভ লেংথের যে ট্রাভেল টাইম, সেই কারণে হয়তো প্রাণী আগে শুনে বা পরে শুনে, এরকম একটা হতে পারে। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, যে ভূমিকম্প তো ফার্স্ট ট্রাভেল করে, কিন্তু যখন ভূমিকম্প ধরে নিলাম যে চিটাগাঙে হচ্ছে, তখন যে ওইখানের কম্পনের কারণে যে ধরনের শব্দ সৃষ্টি হচ্ছে, ওই শব্দের তরঙ্গ কিন্তু ফার্স্ট দেন মাটির তলায় যে ভূমিকম্পের তরঙ্গ। সুতরাং ওই প্রাণীগুলা শব্দ তরঙ্গ বা ওই ধরনের তরঙ্গ তারা আগে অ্যাবজর্ব করতে পারে, বা তারা আগে ক্যাপচার করতে পারে, যেটা ট্রাভেল স্পিড ফাস্টার দেন
ভূমিকম্পের তরঙ্গ। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আপনি এক্সপ্লেন করেছেন। আপনি যদি আরো কিছু বলতে চান ভূমিকম্প সংক্রান্ত বিষয় নিয়ে। ভূমিকম্পের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের জানাটা খুব প্রয়োজন। আমাদের বাংলাদেশের যে বিগ প্রবলেম হচ্ছে যে বাংলাদেশে যারা ভূমিকম্পের আম, গবেষণার সাথে জড়িত না, এবং ভূমিকম্প সম্পর্কিত যাদের যাদের আইডিয়া এবং যাদের সঠিক ধারণা কম আছে, ইভেন যারা যারা আমাদের সমাজের উচ্চ পর্যায়ে বসে আছে, শিক্ষক থেকে শুরু করে যারা প্রফেশনাল, আমাদের রেসপন্সিভ আচরণ করা দরকার। কারণ ভূমিকম্পের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকল ধরনের প্রফেশনাল লোকজনই ভূমিকম্প সম্পর্কিত অনেক মন্তব্য করছে। আমি আবহাওয়া অফিস থেকে অনেক ক্ষেত্রে দেখলাম যে খুবই স্ট্রং ভাবে বলছে তারা যে ভূমিকম্প আহ এরপরে আর হবে না। এই কথাটা কিন্তু জোর দিয়ে বলা সম্ভব না। হয়তো মানুষকে মানুষকে একটু ঠান্ডা রাখার জন্য, মানুষকে শান্ত রাখার জন্য এইভাবে আম, একজন বলছে, কিন্তু সেটা হয়তো ঝুঁকির কারণে তৈরি হতে পারে। আর এছাড়া অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করছে, যেটা তাদের আগে বলা জানা উচিত যে কার কি মন্তব্য করা উচিত। যারা ভূমিকম্প হবে কি হবে না এই কথাটা মনে হয় সবচেয়ে ভালো বলতে পারবে যারা ভূমি ভূতত্ত্ববিদ, জিওলজিস্ট। আর আমরা যারা ইঞ্জিনিয়ার আছি, সিভিল ইঞ্জিনিয়ার আছি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তারা ভালো করে বলতে পারবো যে ভূমিকম্পে বিল্ডিং এর আচরণ কি হবে। যারা জিওলজিস্ট আছে, তারা হয়তো জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার আছে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, তারা হয়তো বলতে পারবে যে ঢাকা শহরের মাটি কোথায় ভালো কোথায় খারাপ। তো এক একজনের এক এক ধরনের রেসপন্সিবিলিটি আছে। আমাদের যেমন আর আমাদের নাকের যদি সমস্যা হয়, আমরা নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাই, আমরা নিশ্চয়ই অন্য কোনো ডাক্তারের কাছে যাই না। সিমিলারলি আমাদের ভূমিকম্পে যে ব্যক্তিগুলা বিশেষজ্ঞ, তাদের মন্তব্য করা উচিত, তাদের এই বিষয়ে কথা বলা উচিত। আর আমি লক্ষ্য করছি যে বাংলাদেশে কিন্তু গবেষণার অভাব বলা হলেও আমরা প্রায় রিপোর্টে দেখি যে রাজু বা অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান তারা 500 কোটি টাকা, 1000 কোটি টাকা ব্যয় করে অনেক উচ্চ মানের, উচ্চ বাজেটের টাকা খরচ করে তারা গবেষণা করছে, সার্ভে করছে। কিন্তু বাস্তবিক অর্থে এগুলা আমাদেরকে সঠিকভাবে প্রয়োগ করা দরকার, এবং সঠিক যে এজেন্সি এবং যে যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদের সাথে সমন্বয় করে, যাতে আমাদের এই যে প্রকল্পগুলা হাতে নেওয়া হচ্ছে তার একটা একটা বাস্তবিক প্রয়োগ হয় এবং এটার বেনিফিট হইতে পারে মানুষ। এবং এত টাকা খরচ করার পরেও আমরা কিন্তু ভালো মানের কোনো গবেষণা দেখতে পাচ্ছি না। আমি যদি গুগলে সার্চ দিই বা কোথাও সার্চ দিই যে বাংলাদেশের ভূমিকম্পের কোনো ধরনের গবেষণাপত্র আছে কিনা, সেই জায়গাগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের আসলে যতই প্রশাসনিক লেভেল বা আমাদের যে পলিসি মেকিং লেভেল থেকে কথা বলা হয়, এখানে সমন্বয়হীনতা আছে। এবং আমাদের এই প্রস্তুতি গুলা নেওয়া খুব প্রয়োজন, সেটা সমন্বয় করে এবং মানুষজনকে সচেতনতার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া উচিত, ড্রিল করা উচিত, যে মানুষের বাসা বাড়িতে ভলেন্টিয়ার দিয়ে যে যে কিভাবে আচরণ করবে তার একটা প্র্যাকটিস করা। এই কারেক্ট। ধরনের কাজগুলো কিন্তু কম খরচেই করা সম্ভব, যাতে মানুষের উপকারে আসতে ইভেন পারে। স্কুল এডুকেশন, স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে এগুলা প্র্যাকটিস করানো বা প্রাতিষ্ঠানিকভাবে প্র্যাকটিস করানো একটা বড় ধরনের উপকার আনতে পারে আমাদের ক্ষেত্রে, একটা অভ্যাসে পরিণত। এছাড়া যে এছাড়া স্কুলগুলা এবং আমাদের যে বিভিন্ন বড় প্রতিষ্ঠানগুলো আছে, অ্যাটলিস্ট বড় শহরগুলোতে, ওই জায়গাগুলোতে ভূমিকম্প পরবর্তীতে যে কিভাবে আমাদের যে রেস্কিউ এবং শেল্টারের হিসেবে কাজ করতে পারে, সেটার জন্যও একটা বড় ধরনের একটা কার্যক্রম রাখা। ধরে নিলাম ভূমিকম্পের পরে হয়তো একটা ইলেকট্রিসিটি দুর্যোগ হইতে পারে, তাহলে স্কুল বিল্ডিং গুলাতে ব্যাকআপ জেনারেটর রাখা, হেলথ ফ্যাসিলিটিস ওই সময় কিভাবে যাবে বা কিভাবে হেল্প করবে মানুষজনকে, সেটার একটা ব্যবস্থা রাখা। তো কারেক্ট। সবকিছুই আসলে সমন্বয়ের দরকার। এবং দিন শেষে ভয় পেয়ে লাভ নেই, সচেতন হয়ে চেষ্টা করতে হবে। তা আনএভয়েডেবল, এটা আমাদের এক্সপিরিয়েন্স করতেই হবে, যে কোনো সময় হতে পারে। সো সেইভাবে মেন্টাল প্রিপেয়ারনেস থাকাটাই উত্তম। ধন্যবাদ আপনাকে স্যার, আপনি অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আমি আশা করি টিকটকে যারা আজকের এই পর্বটি দেখেছেন, আপনারা একজন এক্সপার্টের ওপিনিয়ন, যিনি মূলত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করেছেন, ওনার বিস্তর অভিজ্ঞতা রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন এবং ম্যানেজমেন্ট নিয়ে।
উনি বর্তমানে পড়াচ্ছেন একই বিষয়টি, এবং ওনার প্রায় 30 থেকে 40টি জার্নাল বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে। আশা করি স্যার আরও সামনের দিকে ভালো গবেষণা, আরও উন্নতি হবে, এবং আমাদের বাংলাদেশকে নিয়েও আপনি আরও বিস্তারিত আরেক সময় হয়তো আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।